হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালগুলোয় বাড়ছে রোগী, কাল থেকে টিকাদান শুরু। শিখন ঘাটতি কাটাতে ছুটির দিনেও সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা। রমজান ও ঈদের ছুটি পরবর্তী ১০ শনিবার চলবে পাঠদান। ফরিদপুরের ভাঙ্গায় মাইকিংকে কেন্দ্র করে ৮ গ্রামের বাসিন্দাদের সংঘাত, ২ শতাধিক আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ইরানের সাথে চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছে ১৩ সেনা, আহত ৩ শতাধিক, জানালো পেন্টাগন। বিধ্বস্ত যুদ্ধবিমান A-10 এর পাইলট জীবিত উদ্ধার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি মশির অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। হামের প্রকোপে দেশ জুড়ে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গেছে। রাজধানী সহ দেশের ৪ জেলায় ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মাঝে ছড়িয়েছে ভয়, আতঙ্ক। রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। চিকিৎসকরা বলেন, সময় মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ভ্যাকসিন দেওয়ার ৩-৪ সপ্তাহের মধ্যেই শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, আর সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। বেশিরভাগই যে র্যাশ নিয়ে আসছে, গলা ব্যথা, চুলকানি, জ্বর, এবং যেগুলো খারাপ হচ্ছে সেগুলো নিউমোনিয়া হচ্ছে। টিকা দিলে কিন্তু 100% সিকিউর না, কোনো কিছুই 100% সিকিউর না। দেখা যাচ্ছে 97% কাভারেজ দেয়, বাট বাদ বাকি 3%। আমাদের দেশের জন্য 3% কিন্তু অনেক। প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যাচ্ছি তার কাছে। রাব্বি, এই হাসপাতালে আসলে গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে কতজন রোগী ভর্তি হয়েছে, আর সার্বিক চিত্র কি, সে বিষয়টি জানতে চাই আপনার মাধ্যমে। শূন্য থেকে ২ বছরের আক্রান্ত শিশুর সংখ্যা রয়েছে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এখানে ৫ জনেরও বেশি এই ওয়ার্ডটিতে শিশু ভর্তি হয়েছে, যারা হাম রোগী নিয়ে, অর্থাৎ হাম সংক্রান্ত বা সংক্রামক যারা হয়েছে। বিশেষ করে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে শিশুদের আক্রান্তের সংখ্যাটাই সবচেয়ে বেশি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা আসলে জানতে পারিনি যে ঠিক ২৪ ঘন্টায় কতজন শিশু হামে সংক্রমণ হয়ে বা হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া এখানে বয়স্ক রোগীর সংখ্যাটিও রয়েছে। তবে চিকিৎসকরা বলছেন যে অনেক রোগী রয়েছে, বিশেষ করে শিশুরা হাসপাতালে আসার আগেই পথে অনেকে মারা যাচ্ছেন, কারণ এই হাসপাতাল থেকে অপর আরেকটি হাসপাতালে দৌড়াদৌড়ি করার কারণে। বিশেষ করে তারা আসলে যখন শিশু আক্রান্ত হয় তখন তারা অনেকটাই ভেঙে পড়েন, কি করবেন অনেকে বুঝতে পারেন না। যার কারণে আমরা শুনতে পেয়েছি বা আমরা এই হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে এই হাসপাতালে নিয়ে আসার আগে অনেক রোগী পথেই মারা যান এই হামে আক্রান্ত হয়ে, সেই তথ্যটিও রয়েছে। তবে সব মিলিয়ে বলা যায় যে হামের যে আক্রান্তের সংখ্যা আমরা দেখছি যে গত ২৪ ঘন্টায় প্রায়, যদি হিসাব করি সারা দেশে, সেক্ষেত্রে অর্থাৎ ৩ তারিখ থেকে ৪ তারিখ সকাল ৮টা পর্যন্ত প্রায় ২৬ জনের মতো রোগী হামে আক্রান্ত হয়েছে সন্দেহভাজন ভাবে। গতকালকে আমরা দেখেছি যে ৩ জন মারা গিয়েছে এই হাম আক্রান্ত হয়ে। তবে এইখানে এই হাসপাতালটি যেহেতু হামের রোগীদের জন্য ডেডিকেটেড একটি হাসপাতাল, এখানে ৩টি ওয়ার্ডে, অর্থাৎ ২ বছরের যারা শিশু রয়েছেন থেকে ৫ বছরে চিকিৎসা দেওয়া হচ্ছে আরেকটি ওয়ার্ডে, এবং সেখানে বয়স্ক যারা রয়েছেন তাদেরকে অন্য আরেকটি ওয়ার্ডে
চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলবেন যে কতজন ভর্তি হয়েছে এখানে। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে হামে আক্রান্তদের ভর্তির সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এদিকে সংক্রামক রোগ হামে আক্রান্তদের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই রাজশাহীতে। নমুনা পরীক্ষা করা হয় ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। ফলে হাম নিশ্চিত কিনা জানতে সংক্রমিত ব্যক্তিদের অপেক্ষা করতে হয় কয়েকদিন। সম্প্রতি হাম সন্দেহে হাসপাতালে শিশু ভর্তি ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরির পর চিকিৎসকরা এর প্রয়োজন বোধ করলেও স্থানীয় পর্যায়ে নমুনা পরীক্ষার কোনো পরিকল্পনা নেই স্বাস্থ্য বিভাগের। হামে আক্রান্ত সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এই হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সন্দেহভাজনদের সংক্রমণ নিশ্চিত হতে পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। সেখান থেকে ফলাফল আসতে অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্রুত পরীক্ষার ফলাফল পাওয়া গেলে তা রোগ শনাক্ত ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাম যে রোগ, এই রোগটি কিন্তু সবসময় আমরা আগে ক্লিনিক্যালি ডায়াগনোস করতাম, কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে হাম এবং হাম অ্যাজ লাইক যে উপসর্গগুলো হচ্ছে তাতে কিন্তু অনেক শিশু মৃত্যুবরণও করছে। আমরা তো চাই যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই হামের যে পরীক্ষা সেটি শনাক্ত করা সম্ভব হতো, আমাদের রোগীদের স্বার্থে এটি অনেক উপকারে আসতো। ফ্যাসিলিটিস বলতে যে ল্যাব টেস্ট, সেই কিট এবং মেশিনারিজ এবং সেই লজিস্টিক সাপোর্ট, জনবল, সেগুলোই প্রয়োজন। যদিও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, এই মুহূর্তে রাজশাহীতে নমুনা পরীক্ষার ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই। তবে সংক্রমণের মাত্রা বুঝে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে। এই মুহূর্তে এরকম চিন্তা ভাবনা নাই সরকারের। হ্যাঁ, যদি এর থেকে বেশি হয় বা তাহলে হয়তো বা পেরিফেরিতে ল্যাব স্থাপনের চিন্তা ভাবনা করবে। সরকারের পাশাপাশি WHO, ইউনিসেফ এরা আমাদেরকে হেল্প করে। WHO এর সরাসরি কারিগরি সহযোগিতায় কিন্তু আমরা আমাদের যে স্যাম্পলগুলো নিয়ে থাকি, পাঠাই এবং তথ্যগুলো পেয়ে থাকি। রাজশাহী মেডিকেলে গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 জনের। আর গত 3 মাসে হাসপাতালটিতে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 350-র বেশি রোগী। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। শিক্ষণ ঘাটতি কাটাতে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা। আর এই ব্যাপারে বিস্তারিত তথ্যপত্র জানাতে আমাদের সাথে খিলগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, এই যে ছুটির দিনে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা, তো শিক্ষার্থী উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং পাঠদান শুরু হয়েছে কি? অনেক পাঠদান একদম সময় মতোই শুরু হয়েছে। শিক্ষার্থী উপস্থিতি একদম অনেক বেশি সেটা কিন্তু বলা যায় না, কারণ যেহেতু আজকে প্রথম দিন, বরাবর শনিবার দিনটা সরকারি ছুটি ছিল, সুতরাং সেই জন্য এখানকার প্রধান শিক্ষক যারা আছেন, বেশ কয়েকটি স্কুলে আমরা গিয়েছিলাম, বলছেন যে প্রথম দিন সেই জন্য উপস্থিতি কিছুটা কম, তবে তার পরবর্তী শনিবার থেকে উপস্থিতি বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। যেহেতু রমজানের দীর্ঘ লম্বা একটি ছুটি ছিল, সুতরাং সেখানে শিক্ষার পাঠদানের ক্ষেত্রে কিছু ঘাটতি ছিল, কারণ বড় একটি গ্যাপ ছিল। সেই গ্যাপটি পূরণ করার জন্যই মূলত 10টি শনিবার ক্লাস শুরুর পর পরবর্তী 10টি শনিবার ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছিল সরকার, এবং সেই অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই অনুযায়ী নির্দেশনা দিয়েছে এবং ক্লাস শুরু হয়েছে। তবে এক্ষেত্রে আবার আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার্থী ধরা হয়, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বাইরে অন্যান্য যে স্কুলগুলো আছে সেগুলোতে আমরা গিয়েছিলাম, বিজ্ঞান ধূসরির মতো 3-4টি স্কুলে। সেখানে আবার 1 থেকে 5 পর্যন্ত শিক্ষার্থীদের কিন্তু কোনো ক্লাস নেওয়া হচ্ছে না। তার কারণ এই স্কুলগুলো হচ্ছে যেসব স্কুল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, শুধুমাত্র সেই স্কুলের ক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্তগুলো প্রযোজ্য হচ্ছে, অন্য স্কুল ক্ষেত্রে না। এই ক্ষেত্রে 2-1 জন টিচার একটু ক্ষুণ্ণ বা আমরা যদি বলি সামান্য একটু ক্ষোভ প্রকাশ করেছে যে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা তারাও তো আসলে প্রাথমিকের শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে কেন নেওয়া হচ্ছে না। কিন্তু অভিভাবক যারা আছেন তারা আবার এই বিষয়টি ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন, কারণ তারা বলছেন যে নানা কারণে স্কুলগুলোতে ছুটি থাকে, যার কারণে গ্যাপ পড়ে যায়। সেক্ষেত্রে গ্যাপ কাটানোর জন্য, পূরণ করার জন্য, শিক্ষণ ঘাটতি পূরণ করার জন্য যে সিদ্ধান্তটি নিয়েছে সেটিকে তারা ইতিবাচকভাবেই ঘিরে দিচ্ছে অনেক।
সহকর্মী লাভলি বিথি জানাচ্ছিলেন বিস্তারিত তথ্যপাত্র। দর্শক, সরকারের নানা পদক্ষেপের পরেও কাটছে না জ্বালানি তেলের তীব্র সংকট। সকাল থেকেই পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন। আর এই ব্যাপারে সবশেষ খবরাখবর জানাতে আমরা ঢাকা এবং খুলনা দু জায়গা থেকে যুক্ত হব। তবে প্রথমেই ঢাকা কল্যাণপুরে চলে যাব। সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন দর্শক, আমাদের সঙ্গে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন শাকিল হাসান। শাকিল, আপনি সকাল থেকে তো বেশ কিছু পাম্পে করে বেড়াচ্ছেন, সংকটের কথা জানছিলাম। তো জানতে চাই আসলে জ্বালানি তেলের সরবরাহ এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন, আর গ্রাহক পাম্প মালিকরাই বা কি বলছেন? জ্বালানি তেলের সংকট যে আছে সেটা আমরা আগের খবরে বলেছি। রাজধানীর আমি এর আগের যে পাম্পটিতে গিয়েছিলাম আসাদ গেটে, সেটি এই জ্বালানি সংকটের মধ্যে গত এক মাসেও কিন্তু নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করে এসেছে। কিন্তু আজকে সেই পাম্পটিতে আমরা তেল আসেনি বলে কোনো গ্রাহককে তারা তেল দিতে পারেনি। এবং এখন আমরা যে পাম্পটিতে এসেছি কল্যাণপুরে সৌরভ সার্ভিস স্টেশন, এই পাম্পটিও কিন্তু গত কয়েকদিন তেল দিয়ে এসছে, কিন্তু আজকে তাদের কোনো সরবরাহ আসেনি। অর্থাৎ অকটেন এবং পেট্রোলেই সবচেয়ে বেশি সংকট এদের এখানে রয়েছে। তারা বলছেন অকটেন এবং পেট্রোলের সংকটের কারণে তারা গ্রাহকদের আজকে তেল দিতে পারছেন না। তবে তাদের কাছে কিছু ডিজেল রয়েছে, সেটি বাস বা ট্রাককে তারা সরবরাহ করতে পেরেছেন। এবং যেহেতু তেল নেই পাম্পটিতে, এবং এই কারণে তারা অলস সময় পার করছেন সকাল থেকেই। এবং যারা তেলের জন্য অপেক্ষার জন্য করছিলেন বাইক বা ব্যক্তিগত গাড়ি, তাদেরকে তারা সংকটের কথা জানিয়ে দিয়েছেন, যে কারণে আসলে এখানে অপেক্ষমান মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির সারিটিও আমরা দেখতে পাচ্ছি না। তো রাজধানীর আরও কয়েকটি পাম্পের দেখা আমরা পেয়েছি, যেখানে এখন পর্যন্ত ডিপো থেকে তেলের লরি এসে পৌঁছায়নি, যে কারণে সেখানেও কিন্তু তেলের সংকট চলছে। বিশেষ করে অকটেন এবং পেট্রোলের সংকটটি আজকে রাজধানীর বেশিরভাগ পাম্পে দেখা যাচ্ছে। সেখানে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িগুলোর দীর্ঘ সারি আরও লম্বা হচ্ছে, এবং তারা বলছেন তাদের তেলের সংকট রয়েছে। এবং তেল আজকে না পেলে অনেক বাইকার এবং ব্যক্তিগত গাড়ির মালিকরা বলছেন আজকে তেল না পেলে তাদের গাড়ি বসে থাকবে এবং তারা চলাচল করতে পারবেন না। যেমনটাই বলছিলেন, আসলে তেল না পেলে বিপাকে নিশ্চয়ই যারা গাড়ি চালাচ্ছেন তারা পড়বেন। এ ব্যাপারে আমরা আরও তথ্যপাত্র নেওয়ার জন্য খুলনায় চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আমরা ঢাকাতে যেমনটা দেখছিলাম, আসলে সেই ধরনের পরিস্থিতি কি খুলনাতেও আসলে বিরাজমান কিনা, অর্থাৎ সরবরাহ পরিস্থিতি সেখানেও সংকট দেখছেন কিনা, আর পাশাপাশি চাহিদা অনুযায়ী তেল মিলছে কিনা গ্রাহকদের, সে বিষয়ে তথ্যপাত্র আপনাদের মাধ্যমে জানতে চাই, আপনার মাধ্যমে। প্রথমত বলি আপনাকে অনেক, গতকাল এবং আজ দুদিনই সরকারি ছুটির দিন, কিন্তু দুদিনই খুলনার পদ্মা, মেঘনা, যমুনা তিনটি দ্বীপ থেকেই কিন্তু পাম্পগুলোতে তেল সরবরাহ করা হয়েছে। সে কারণে গতকালও আমরা দেখেছি পাম্প থেকে গ্রাহকদের মাঝে তেল বিতরণ করতে, এবং সেটি আজও চলমান রয়েছে। আমরা যে পাম্পটিতে রয়েছি তারা 2000 লিটার অকটেন, 2000 লিটার পেট্রোল এবং 2000 লিটার ডিজেল আজকে পেয়েছে, এবং গতকালও তারা পেয়েছিল। তবে যাদেরকে তেল দেওয়া হচ্ছে তাদেরকে এখন এই পাম্প থেকে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ যারা এখানে লাইনে দাঁড়িয়ে গাড়ি নিয়ে আসছে তাদের প্রয়োজন মতো, অর্থাৎ ট্যাঙ্কি ফুল করে অথবা গ্রাহক যেভাবে চাচ্ছে ঠিক সেইভাবেই তাদেরকে তেল বিতরণ করা হচ্ছে। তবে সংকটটা যেহেতু দীর্ঘ লাইনটা রয়েছে, সে কারণে এই লাইন আসলে মাথা পর্যন্ত আসতে আসতে দুপুরের মধ্যেই তেল সরবরাহ করা হয়। আপনাকে যদি আগের একটু ডাটা বলি অনেক, এই পাম্প থেকে 2000 লিটার পেট্রোল অকটেন এরা কিন্তু সারাদিন ধরে বিক্রি করতো। আগেও তাদের জন্য বরাদ্দ 2000 লিটার ছিল। সাধারণ দিনগুলোতে তারা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই তেল বিক্রি করতো। পরের দিন সকালবেলা আবার যখন তেল উত্তোলন করতো আবার তারা বিতরণ করতো। কিন্তু এখনকার সময় এই যে 2000 লিটার পেট্রোল অকটেন সেটি দুপুর বা বিকালের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই মানুষের প্রশ্ন, তাহলে এত তেল যাচ্ছে কোথায়? এটা কিভাবে তারা এত তেল দিয়েও কেন গ্রাহকদের সন্তুষ্ট করতে পারছে না? সে কারণে এই ব্যাপারটি আরও কঠিনভাবে তদারকি করার জন্য যারা সংশ্লিষ্ট রয়েছে, পাম্প মালিক, এই ব্যবসার সঙ্গে জড়িত, ট্যাঙ্ক লরি এবং যারা তেল না পেয়ে দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়েছে, তারা বলেছে সেটি প্রশাসন দেখবে বলে সকলে প্রত্যাশা করে। অনেক বিশেষ আসলে প্রসঙ্গটা আসলে যৌক্তিক, এত তেল যাচ্ছে কোথায় এবং তেল সংকটটাই বা কবে নাগাদ ঠিক হবে। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ডিএমপি, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী।
রাব্বি, কিছুদিন যাবত অভিযানের যে চোর পুলিশ খেলাটা দেখতে পাচ্ছি, সেখানে আজকের কি খবর সেটা জানতে চাই এবং কাউকে জরিমানা করা হয়েছে কিনা এখন পর্যন্ত? আসলে এখন পর্যন্ত মানে জরিমানার কোনো বিষয় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, যদিও এখানে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান হচ্ছে, সেই সাথে আছে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মূলত এই যে ফুটপাত যেটি দখল করে অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই কিন্তু এই অভিযান, এবং এই অভিযানের খবরে কিন্তু এরই মধ্যে পুরো ঢাকা শহরে যেখানে যেদিন পুলিশের মোবাইল কোর্ট হবে সেদিন কিন্তু সেই সমস্ত এলাকা খালি হয়ে যায় আগে থেকেই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদপুরের টাউন হল, বস্তিলা এই এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, এবং সেই খবরে আমরা দেখছি যে পুরো এলাকা পরিষ্কার হয়ে গেছে। আমরা একটু ট্রাফিকের যিনি আছেন তার বক্তব্য শোনার চেষ্টা করছি। এই কাজটিতে আমাদের একার পক্ষে এটি মেনটেন করা সম্ভব না। এটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমার ট্রাফিক পুলিশ, সর্বোপরি এই এলাকার যারা বাসিন্দা, তারা এই জিনিসকে কিন্তু যেন সাস্টেইন করে, সে ব্যাপারে তাদেরকে কিন্তু কাজ করতে হবে। আমরা এরকমও দেখেছি আপনাদের অভিযানের টিম একদিক দিয়ে চলে যাচ্ছে, আপনাদের পিছন দিয়ে আবার তারা ফুটপাত দখল করে ব্যবসা শুরু করছে। এই বিষয়টা কিভাবে কি করছেন? এটি বাস্তবতা। আমরা যেটি করছি আমাদের উদ্দেশ্য ভালো, আমরা আমাদের তরফ থেকে ট্রাই করছি। এখন আপনারা যে মিডিয়া কর্মী যারা আছেন তারা সকলেই কিন্তু আমাদের কাজে সহযোগিতা করছেন, আমরা খুবই হ্যাপি। এবং আমরা অনুরোধ করব যে সম্মানিত এলাকাবাসী যারা আছেন তারাও আমাদের কাজকে সাপোর্ট করে এটা যেন টেকসই হয়, আমাদের কাজটা যেন মানে পণ্ডশ্রম না হয়। আমরা আমাদের যে এলাকায় যারা মোতায়েন থাকেন ট্রাফিক পুলিশের, ক্রাইম ডিভিশনের, তাদের মাধ্যমে আমরা তদারকি করছি যেন যাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি যে রাস্তার উপরে দোকান এক্সটেন্ড করেছেন অথবা রাস্তাটা জবরদখল করে নিয়েছেন, তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু আবারও ওনারা চেষ্টা করছেন বসার জন্য। তাদেরকে আমরা আবারও মানে খুবই সফটলি আমরা হ্যান্ডেল করছি। আমি প্রথম থেকে বলছি যে তারা কিন্তু এই দেশেরই মানুষ এবং আমরা তাদের সন্তান, সুতরাং তাদের সাথে কিন্তু আমাদের মানে খুবই হার্ড লাইনে অ্যাকশানে যাওয়ার মতো কোনো কিছু নাই। তাদেরকে আমরা খুবই সফটলি হ্যান্ডেল করে আমরা মানে বোঝানোর চেষ্টা করছি যে তাদের এইভাবে মানুষের চলাচলের রাস্তা। সহকর্মী রাব্বি সিদ্দিকী যুক্ত ছিলেন, যেখানে মোহাম্মদপুরে অভিযান চলমান হচ্ছে ফুটপাত দখলমুক্ত করার, সরাসরি দেখছিলাম সেখান থেকে। দিকে ফরিদপুরের ভাঙায় ফুটবল খেলার জন্য মাইকিং করাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে ৮ গ্রামের বাসিন্দারা। সকাল থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় মনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা আর সিঙ্গারিয়া সহ ৮ গ্রামের লোকজন। টানা ৩ ঘন্টা সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের ২ শতাধিকার, লুট করা হয় বেশ কয়েকটি দোকানপাট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। স্থানীয়রা জানায় শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করে ৪ গ্রামের লোক কয়েকজন। আর এই সময় মনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সাথে কথা কাটাকাটি ও মারামারি হয় খাপুরা গ্রামের জাহিদ এবং আজিমের। এরই জেরে মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতব্বরকে মারধর করে খাপুরা গ্রামের কয়েকজন। পরে অন্যান্য গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে পাল্টা হামলা চালায়। গতকালের সংঘাতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়। মাঝিকান্দা, খাপুরিয়া, সিঙ্গেরিয়া পুরা ৩ গ্রাম এক, আর মনসুরাবাদ এক। কিন্তু মনসুরাবাদ গ্রামরা মানছে তারা কার্য করবে না, কার্যের পক্ষে না, কিন্তু ওরা কার্য করবে। প্রায় হয়তো ১০০-র মতো হয়ে যাবে আর প্রশাসনের তো ভূমিকাই নাই। এদিকে দিনাজপুরে একটি ক্লিনিকে সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি মৃত্যুর ঘটনায় বিক্ষোভে সড়ক অবরোধ সহ ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা। শুক্রবার রাতে বীরগঞ্জ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। নিহতের নাম সোমেজা খাতুন। স্থানীয়রা জানায় বিকেলে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের অভিযোগ, অপারেশনে ভুল করায় সোমেজার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হলে তাকে রেফার করা হয় শহরের অন্য হাসপাতালে। সেখানেই রাতে মৃত্যু হয় সোমেজার। খবরটি ছড়িয়ে পড়লে রোগীর স্বজনেরা ক্লিনিকের সামনে রাস্তা অবরোধ করে। এক পর্যায়ে ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালানো হয়। এর আগেই পালিয়ে যায় চিকিৎসক, মালিক ও কর্মচারীরা। এই ঘটনায় ক্লিনিকটি সিলগালা করেছেন সহকারী ভূমি কমিশনার। ১৯৭১ সালের উত্তাল এপ্রিল।
চারদিকে তখন অনিশ্চয়তার অন্ধকার, আর সেই সময় নীরবে গড়ে উঠেছিল সশস্ত্র প্রতিরোধের এক ভিত। হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক সেই ম্যানেজার বাংলো হয়ে ওঠে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানেই দেশপ্রেমে উদ্বুদ্ধ বিদ্রোহী সেনা কর্মকর্তারা একত্রিত হন, রচনা করেন সংগঠিত প্রতিরোধের রূপরেখা। অথচ সংরক্ষণের অভাবে ইতিহাসের সেই গৌরবময় সাক্ষ্য আজ হারিয়ে যাওয়ার পথে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলো। ৭১ এপ্রিলে চারদিকে যখন অনিশ্চয়তা, চলছে পাক বাহিনীর নির্মমতা, ঠিক সে সময় এই বাংলায় রচিত হয়েছিল মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের এই দিনেই মেজর জিয়াউর রহমান সহ দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তৎকালীন কর্নেল এমএজি ওসমানী। বৈঠকে গোটা দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ চালিয়ে যাওয়ার রণকৌশল নির্ধারিত হয়। বৈঠক শেষে কর্নেল ওসমানী নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে প্রতিরোধ যুদ্ধের সূচনার প্রতীকী ঘোষণা দেন। পরিকল্পনা ছিল ম্যানেজার বাংলো থেকেই ১০ এপ্রিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করার, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। যুদ্ধটা একটা শৃঙ্খলাবদ্ধ একটা কর্মকাণ্ড, চেইন অফ কমান্ড সৃষ্টি করার জন্য তারা এইখানে বসেন ৪ এপ্রিল তারিখে। বিশেষেরা তারা সারা বাংলাদেশটাকে, তখনকার পূর্ব পাকিস্তান বাংলাদেশটাকে প্রথম চারটা সেক্টরে ভাগ করে। তেলিয়াপাড়ায় প্রথম মুক্তিযুদ্ধের বৈঠকটি হয় ৪ এপ্রিল, এবং সেই মিটিংয়ে জিয়াউর রহমান সাহেব প্রথম বক্তব্য রাখেন যে একটি আমরেলা সরকারের মাধ্যমে আমরা সারা বিশ্ববাসীকে জানান দিতে হবে, এবং এই যুদ্ধের জিয়াউর রহমান সাহেব প্রস্তাব করেন এই যুদ্ধের সর্বাধিনায়ক হবেন কর্নেল ওসমানী সাহেব। দেশ স্বাধীন হবার পর ১৯৭৫ সালে বাংলোয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বুলেট আকৃতির স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তবে ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানটি আজও অবহেলিত। নেই পর্যাপ্ত সংরক্ষণ এবং যথাযথ পরিচর্যা। কয়েকবার মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধের প্রথম স্মৃতি বিজড়িত স্থান, সে জায়গাটাই আমরা সংরক্ষণ করতে পারিনি। আসলে আমাদের এখানে একটা খুব কষ্ট বিরাজ করছে আমাদের ভিতর। যে সরকার দাবি করতো যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, সেই সরকারের প্রধান যারা ছিল তাদের কোনো অস্তিত্ব এখানে নাই, যেই কারণে বারবার ওই ফাইলটা ঘুরে যাচ্ছে। কর্নেল ওসমানী সাহেব উনি সর্বপ্রথম ওনার পিস্তল থেকে গুলি ছুড়ে বলেছিলেন এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ। শুধু একমাত্র জিয়াউর রহমান সাহেবের নাম মুছে ফেলার জন্য বিগত ১৭ বছর অনেক চেষ্টা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার গুরুত্ব বিবেচনায় জায়গাটি সংরক্ষণে সরকার দ্রুত উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩৬৫ জন। নতুন করে হতাহতের এই হিসাব দিয়েছে পেন্টাগন। শুক্রবার ২টি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, তবে হতাহতের নতুন তালিকায় তা অন্তর্ভুক্ত করা আছে কি না সেই বিষয়ে কিছু স্পষ্ট করেনি পেন্টাগন। প্রতিবেদনে বলা হয় আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। বাকিদের মধ্যে মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য রয়েছেন। অন্যদিকে মেরিন সেনা রয়েছেন ১৯ জন। এদিকে ইরানে অভিযান চালানোর সময় বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমান A-10 পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার A-10 ওয়ারথক মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। ভূপাতিত হওয়া আরেকটি যুদ্ধবিমান F-15E এর পাইলটের সন্ধানে চালানো হয়েছে। অভিযানে অংশ নিয়েছিল ওয়ারথক। আর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই মার্কিন যুদ্ধবিমানটিতে আঘাত হানে। পরে সেটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। তবে কিভাবে A-10 এর পাইলটকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। দর্শক, এই ছিল যমুনা নিউজ।